আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন আমার ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে বলে রাখি, আজকে কিন্তু আপনাদের জন্য একদম ধামাকা একটা নিউজ নিয়ে আসছি। সবারই সামনে ঈদ আসছে, কাজে লাগবে। তো সকালটা শুরু করেছে একদম রান্নাবান্না দিয়ে। আর আজকে রান্নাবান্নার মানে সব ধরনের কাজেরই আজকে স্পিডটা খুবই ভালো ছিল। কারণ দেখা যায় কি আসলে নিজেদের ভালো লাগার কোনো কিছু করতে গেলেই সব কিছুতেই আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, আজকে আমার মেনুতে ছিল প্রথমত হচ্ছে এটা রাই শাক বলে, আবার অনেকে সম্ভবত কপি শাকও বলে। তো যাই হোক, আমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে জাস্ট হচ্ছে পাতাটা নিব, ভেতরে যেই ইয়াটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে, কারণ এটা অনেক ধরনের শক্ত। কিন্তু আমার শাশুড়ির তো খুবই রিকোয়েস্ট থাকে সবসময় যে ভিতরের ডাটার সহ দেওয়ার জন্য, কারণ এটা দিলে আসলে সেদ্ধ হতে চায় না। তারপর আমার দ্বিতীয় মেনু হচ্ছে শিমের বিচি, যেটা হচ্ছে আমি চিংড়ি মাছ আর বেগুন দিয়ে রান্না করব। আর চিটাগাংয়ের মধ্যে দেখা যায় কি চিটাগাংয়ের মানুষরা এই ধরনের মানে শিমের বিচিতে বেশিরভাগ সময় শুটকি দিয়ে রান্না করে। শুটকি দিয়েই তারা বেশি পছন্দ করে, যেমন ছুরি শুটকি, লইট্টা শুটকি, এগুলো দিয়ে। তো আমরাও এইভাবেই রান্না করতে হয়। আমি হচ্ছে নর্মালি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে চিটাগাংয়ে। সো আমার এখন আসলে চিটাগাংয়ের সব ট্রেনগুলোই ফলো করতে হয়। তো যাই হোক, এবার হচ্ছে এই আজকের শিমের বিচিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, মানে নদীর যে ছোটো সাইজের চিংড়িটা থাকে সেটা দিয়ে। তো বেগুনগুলো এত বেশি কিউট, আসলে এগুলো দিয়ে যখনই রান্না করি খেতেও যেমন মজা লাগে, তেমনি কাটাকুটি করতেও বেশ মজা লাগে। সকালবেলার ওয়েদারটা, মেয়েকে স্কুলে পাঠানোর পর দেখছি একদম পুরো অন্ধকার অন্ধকার ভাব, মনে হচ্ছে এই এখন বৃষ্টি চলে আসবে, এরকম একটা পর্যায়ে। তো আমার কাটাকাটি শেষ করে এবার হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। বেশি করে পেঁয়াজ রসুন ভালো করে একটু ব্রাউন কালার করে নিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি যে কোনো প্রকার শাক সবজি রান্নাতে কখনো ঢাকনা ব্যবহার করি না। ঢাকনাটা ব্যবহার না করার কারণে কালারটা দেখা যায় কি একদম সবুজ থাকে, আর দাঁড়িয়ে থেকে দেখা যায় কি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি রান্নাটা শেষ করে ফেলি। শাকগুলো দিয়ে ফেলেছি, এবার হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখনকার কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল হয় না, তাই একটু বেশি করে দেওয়া। এই পাশে হচ্ছে আমি শিমের বিচিটা রান্না করার জন্য মশলা দিয়ে দিয়েছি। নর্মালি আমরা যা ধরনের মানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপর মরিচ হলুদ লবণ সব কিছু এরকম করেই দেওয়া। এখানে আসলে এক্সট্রা ওইভাবে রেসিপি দেখানোর মতো কিছুই নেই। তো আমার এখানে অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শিমের বিচিটা সামান্য পরিমাণ ঝোল ছিল, আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসটা আসলে অনেক দিন ধরে একদম ঝাল ঝাল ভুনা ভুনা করে রান্না করতে ইচ্ছা করছিল। এর আগে বেশ কয়েকবার দেশি আলু দিয়ে রান্না করেছি, ওটাও বেশ মজা লেগে। কিন্তু এইভাবে যদি রান্না করি না, সেদিন আসলে মুরগি নিয়ে একদম কাড়াকাড়ি হয়ে যায়। তো আজকে হচ্ছে পরিমাণে একটু বেশি করে রান্না করছি, তাই একদম বড় সাইজের একটা কড়াইতে আমি রান্নাটা করে নিচ্ছি। আর মুরগির মধ্যে এইভাবে গলা হাড্ডি কলিজা সব কিছু আসলে মিক্স থাকলে খেতে অন্যরকম স্বাদ লাগে, মানে সব কিছু একদম কি বলবো অন্যরকম মজা। তো যাই হোক, এগুলো সবগুলো মিক্স করে রান্না করা আমার অবশ্য বেশিরভাগ সময় দেখা যায় কি মানে কিচেনে এই যে রেগুলার কাটিংয়ের যে সাইজগুলো থাকে সেগুলো একদিন রান্না করি, আর গলা বা কলিজা এগুলো অন্য দিন রান্না করি। তো রান্নার পাশাপাশি এখানে কি করছি, বাচ্চার টিফিনের জন্য মানে কিছু চিকেন আমি সবসময় ম্যারিনেট করি। এটা আসলে বাচ্চার চিকেন শুধু বললেও ভুল হবে, কারণ এখানে অনেক সময় দেখা যায় কি আমি বিকালে নাস্তা বানিয়ে ফেলি, তারপর হঠাৎ মেহমান আসলো, তাদের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কোনো কিছু করে ফেলি। তো চিকেন ম্যারিনেটের জন্য এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ করে, টমেটো সস দিলাম 1.5 টেবিল চামচের মতো, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, এবার ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ, আর গরম মশলা জিরার গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে গরম মশলার মধ্যে ধনিয়া জিরা এবং হলুদ মরিচ লবণ সব কিছু হচ্ছে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে চিকেনটা যদি আপনি ফ্রিজে রেখে দেন, দেখা যায় কি বাচ্চার টিফিন ছাড়াও আপনি যে কোনো নাস্তা হুটহাট করে মেহমান এই ধরনের কাজগুলোতেও কিন্তু কাজে লাগাতে পারবেন। সো আমি এটা বক্স করে রেখে দিচ্ছি, এয়ারটাইট বক্সে রেখে দিলেই বেটার। এভাবে আপনার মোটামুটি 1 মাসের তো ভালোই থাকবে, তার থেকে বেশি থাকে। তারপর আমি এতদিন রাখি না, জাস্ট হচ্ছে 4-5 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো এর পাশাপাশি হচ্ছে আমি এখানে শুটকি, চিরাঙে যে প্রথমে বলেছিলাম শুটকি অবশ্যই থাকবে। তো লইট্টা শুটকি একদম এভাবে বেশি করে নিয়ে আসা হয়, তারপর আমি আসলে ছোট ছোট পিসেস করে কেটে একদম প্রসেস করে বক্স করে ফ্রিজে রেখে দিই।
তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে একটু দেখাই, মানে শুটকিগুলো আসলে ভালো করে কাটার সময় তখন দেখতে পাবেন মানে সাগরের মানে সামুদ্রিক যত ধরনের মাছ আছে সব সময় দেখবেন পেটের মধ্যে আরেকটা মাছ থাকে। তো এই লইটা মাছটাতেও দেখেন তার সাইজের কি অবস্থা আর সে খেয়ে বসে আছে কি। আমি একটু টেনে দেখাই আপনাদেরকে কি বের হবে, জাস্ট দেখেন একটু। এই দেখতে পাচ্ছেন এত মানে হার্ড ছিল এটা, তো দেখেন তার থেকে বড় সাইজের সে মাছ খেয়ে বসে আছে। এটা হচ্ছে একটা ছুরি শুটকি, মানে ছুরি মাছ ছিল সম্ভবত, ছোট বাচ্চা, এইটা সে খেয়ে বসে আছে আর কি। তো যাই হোক, এভাবে একদম পেটের মাঝখান থেকে ফেরে ভিতরে যা ময়লা থাকে সেগুলো একবারে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে ছোট ছোট পিস করে আমি এটা করে রেখে দিই। ছুরি বটি যখন যা দিয়ে ভালো লাগে তখনই তাই করি আসলে। তো এইভাবে রেখে দিলে দেখা যায় কি পুরো বছর সংরক্ষণ করা যায়। আর এটা আনলে আমাদেরকে যেহেতু শুটকিটা একটু বেশিই খাওয়া যায় হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি 1 থেকে 2 মাসের মধ্যেই শেষ হয়ে যায় আর কি। তো এটা হলো শুটকির প্রসেস শেষ। এই পাশে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যেটা করব হচ্ছে আলু ভর্তা। তো আজকে আলু ভর্তাটা হচ্ছে দেশি আলু দিয়ে, আর এখনকার দেশি আলু দিয়ে ভর্তাগুলো আসলে খেতেই অন্যরকম মজা লাগে। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আমি সবসময় ভর্তাটা করি, তাহলে দেখা যায় কি এখান থেকে একটু পেঁয়াজের ভর্তা আমি আলাদা করে রেখে দিই, সেটা দিয়েও আমার গরম গরম ভাত খুবই মজা লাগে। তো এইভাবে হচ্ছে আমি একটু বেশি করে বানানোর পরে ভর্তাটাকে ছোট ছোট গোল গোল বল সাইজের করে ফেলি। আর আজকে সারাদিনে কাজের মধ্যে খুবই একটা আনন্দ কেন লাগছিল সেটা আপনাদেরকে বলি। আমি সবসময় চেষ্টা করি কি রোজার আগে আগে আমার যেন আসলে শপিংগুলো শেষ করে ফেলি। তো আচ্ছা যাই হোক, শপিংয়ের কথাটা পরে বলছি আপনাদেরকে, এটা একটু ডিটেলসে বলে নিই। এটা হচ্ছে একটা ডাইপার প্যাকেট। অনেকের দেখা যায় কি ডাইপার স্টোর করতে একটু সমস্যা হয়, তাদের জন্য এই বুদ্ধিটা খুবই কাজে লাগবে। ছোট একটা কিচির সাহায্যে মাঝখান থেকে একটু ফেড়ে নেবেন, মানে একটু খেয়াল রাখবেন যেন ভিতরে ডাইপার কোনো ছিঁড়া না যায়। তো এভাবে কেটে নিয়ে এভাবে জাস্ট 2টা ফোল্ড করে দেবেন, দ্যাটস ইট। এটা এখন যে কোনো প্লেসে আপনি রাখতে পারছেন সুন্দরভাবে। আপনি ডাইপারগুলো যখন দরকার হয় তখনই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই টেকনিকটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। আর যাদের আলাদা করে ড্রয়ার আছে তাদের তো আসলে কোনো চিন্তাই নেই। সো এইটা যাদের স্টোর করতে সমস্যা তাদের জন্য দেখালাম। তো এটা হচ্ছে আমার বেবির একটা ওয়ারড্রব। এটা হচ্ছে আমি ডিয়ার গ্যালারি থেকে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ডাইপার রাখা হয়, 2টা ড্রয়ারে ডাইপার রাখে, আরেকটাতে টুকিটাকি থাকে। এখানে তার সক্সগুলো আলাদা করে রেখেছি, কারণ হচ্ছে এই শীতকালে সক্স এখানে একটা আছে তো ওখানে একটা, তো এই জন্য সুবিধার্থে এই ড্রয়ারটাতেই রাখি। সাথে হচ্ছে ডাইপার তো আছেই, ডাইপারের জন্য এটা ফিক্সড একটা ড্রয়ার রেখে দিলাম। এটা হচ্ছে শুধু ছেলের ওয়ারড্রব, আর মেয়ের জন্য আলাদা আলমিরা আছে, সেটাতে তার কাপড় চোপড় থাকে। আর এখানে জাস্ট হচ্ছে মেয়ের একটা পড়ার যেসব সামগ্রী আছে, বই খাতা পেন্সিল, এগুলোর জন্য একটা ড্রয়ার, আর তার রেগুলার পড়ার জন্য একটা ড্রয়ার দেওয়া আর কি। এগুলো হচ্ছে সবগুলো ছেলের। সো উপরে হচ্ছে আপনার একটা স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে কিনা আপনারা বাহিরের কাপড় চোপড় এগুলো মানে যেগুলো বাহিরে পরাতে হয় সেগুলো কিন্তু এভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন। তো খুবই সুন্দর। আমি আজকে বেশ অনেক বছর ইউজ করছি, এটা প্রায় 3 থেকে 4 বছর হবে সম্ভবত হয়েছে নিয়েছি যে। তো এটা এখন পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিচ্ছে, মানে ড্রয়ারগুলো এখন পর্যন্ত কিছুই হয় না। মানে নর্মালি দেখা যায় না প্লাস্টিকের যেই অন্যান্য ব্র্যান্ডগুলো আকিজ বা অন্যান্য আজিজ বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, ওগুলো কিন্তু ড্রয়ারগুলো খুলে সাইডে চলে যায় বা নষ্ট হয়ে যায়। এই ব্র্যান্ডটার কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি, স্টিল সেম অ্যাজ মানে একদম প্রথমে যা নিয়েছিলাম। তো এবার হচ্ছে বিকালে নাস্তার পালা। বিকালে নাস্তায় ছিল আজকে মিষ্টি নিমকি আর তো চা নর্মালি। তো মিষ্টি নিমকির কম্বিনেশনটা আলাদা, এটা হচ্ছে সবারই খুবই পছন্দ। তো বাসা সবাই খুব মজা করে খেয়েছে। এবার নাস্তার পানি শেষ করে এবার হচ্ছে আমাদের শপিংয়ে যাওয়ার পালা। এখানে মেয়ে রেডি, মেয়ের বাবাও রেডি, ছেলেও রেডি। তারা সব আগে আগে লিফটে চলে যাচ্ছে, মানে আমাদের আগে তারা বের হয়ে যাবে। মানে বাহিরে যাওয়ার কথা বললে তো আসলে বাচ্চারা এত বেশি খুশি হয়। তো যাই হোক, আমি এখানে লিফটে চলে আসছি, বাচ্চারাও নামছে, দেখেন সেও খুশি। এই দুষ্টু মেয়েটা মানে সবসময় এরকম করবে। তা আমি প্রথমে চলে গিয়েছিলাম আসলে আফমিতে, চিরঙের আফমিতে। এখানে আসলে আমার সব সময় দেখা যায় কি পাকিস্তানি কালেকশনগুলো বেশি নেওয়া হয়, ইন্ডিয়ান কালেকশনও নেওয়া হয়, দিল্লি বুটিক বা অন্যান্য, বাট পাকিস্তানিগুলো একটু বেশি প্রেফার করি আর কি। তো আফমিতে ঢুকতে এই কর্নারটা বাচ্চারা খুবই পছন্দ করে। তার পাশাপাশি ডান পাশে যে কর্নারটা আছে হাওয়াই মিঠাই সুইট কর্ন এগুলোর, তো সেগুলো বেশ পছন্দ। আর এই কর্নারটা হচ্ছে আমার পছন্দ। এই কর্নারটা হচ্ছে মানে যাই দেখি তাই পছন্দ হয়, কিন্তু খুবই এক্সপেন্সিভ আর দামগুলো একদম হাতের নাগালে না। ছোট ছোট জিনিসগুলোই অনেক প্রাইস বলে।
তো এই যে জায়ান্ট সাইজের একটা হাওয়াই মিঠাই মাহিয়ে নিয়েছে, এর পাশাপাশি আমরা বাহিরেও আরও নাস্তা পানি করেছিলাম, সেইগুলোর আসলে ফুটেজ নেওয়া হয়নি ভুলে। তো যাই হোক, এখানে হচ্ছে সব ধরনের কালেকশন পাবেন। এরা হচ্ছে পাকিস্তানি সব ধরনের ক্যাটালগ থেকে শুরু করে স্টিচ সব ধরনের কালেকশন আছে। তো আপনারা যারাই এই আউটলেটটাতে যেতে চান, চট্টগ্রাম মিমি সুপার মার্কেট, যেটা হচ্ছে গোলপাহাড়ের মোড়ে, গোলপাহাড় মোড় না, গোলপাহাড় মোড় থেকে একটু সামনে আর আগোড়ার পাশে। সো এই মিমি সুপার মার্কেটের পাশেই একটা নতুন মার্কেট আছে, যেটা হচ্ছে ফরচুন মল। এই ফরচুন মলের নিচতলায় হচ্ছে তাদের স্টোরটা, আর ওই স্টোরটার নাম হচ্ছে ওয়েজেস আউটফিট। সো যারা পাকিস্তানি কালেকশন পছন্দ করেন তারা অবশ্যই ভিজিট করবেন। তাদের আরও 2-3টা শোরুম আছে, একটা টেরি বাজার, একটা খুলশি, এবং আরও একটা আছে সম্ভবত, আমি এক্স্যাক্টলি মনে নেই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।